শুক্রদেব রাশি পরিবর্তন করছে এই জুলাই মাসের ২৬ তারিখে। অবস্থান করবে এবার মিথুন রাশিতে, নিজের বিষ রাশিকে ছেড়ে এবার মিথুন রাশিতে প্রবেশ করবে। তো মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি উদয় অবস্থায় রয়েছে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেব এই মিথুন রাশিতে অবস্থান করবে আগস্ট মাসের ২০ তারিখ পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে। তো দুই গুরুর অবস্থান মকর রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। কোন দিক থেকে লাভ হতে যাচ্ছে মকর রাশির, কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে এবং তার সাথে কোন উপাচার করবে সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা চন্দ্র রাশির উপরে বলা হচ্ছে। জুলাই মাসে তো অনেকগুলো পরিবর্তন হলো, আরও পরিবর্তন বাকি রয়েছে। শুক্রের পরিবর্তন, এবার হচ্ছে মঙ্গলের পরিবর্তন বাকি রয়েছে। বড় বড় সব পরিবর্তন হয়ে গেল। কেতুর নক্ষত্র পরিবর্তন, দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল, শনিদেব বক্রী হয়ে গেল। তো এবার এই শুক্রদেব নিজের রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে অবস্থান করবে। দুই গুরুর অবস্থান, আমাদের লাল কিতাব বলছে যে দুই গুরু যখন অবস্থান হয় তখন শনি মতন একটি গ্রহ তৈরি হয়ে যায় এবং যে শনিটার চরিত্র হবে কেতুর মতন পবিত্র। অর্থাৎ দুই গুরুর অবস্থানে যথেষ্ট ভালো ফলই পেতে যাচ্ছে এই মকর রাশি। সব দিক থেকে উন্নতির জোয়ার, এখন চারিদিক থেকে উন্নতি। যে সমস্যাগুলো বিগত দিনে দেখেছিল সেই সমস্যাগুলো যথারীতি এখন পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির জীবন। এবং গ্রহদের অবস্থান সেরূপই বলছে। রাহু রাশির দ্বিতীয় ঘর অবস্থান করছে কুম্ভ রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অপরদিকে শনিদেব তৃতীয় ঘরে মীন রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী হয়ে গেছে। এবার শুক্রদেব রাশি পরিবর্তন করলো। শুক্রদেব তো ৩টি নক্ষত্রে অবস্থান করবে এই পরিবর্তনে, যে প্রবেশ করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে থেকে প্রবেশ করবে এই মিথুন রাশিতে। এবং মিথুন রাশিতে এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে থাকবে এই জুলাই মাসের শেষ পর্যন্ত। ১ আগস্ট থেকে আবার থাকবে হচ্ছে ১১ আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্র। আবার আগস্ট মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, আর মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। এই ৩টি নক্ষত্রে শুক্রদেব তার গোচর করবে। আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। এবং আগস্ট মাসের আবার ১৩ তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে নেবে। তখন চলে আসবে নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। আর তখন এই দুটি গ্রহই কিন্তু একই নক্ষত্রে থাকবে ২০ তারিখ পর্যন্ত। শুক্রদেবও থাকবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতিও থাকবে পুনর্বসু নক্ষত্রে। আর অপরদিকে সপ্তম ঘরে সূর্য অবস্থান করছে। সূর্য সূর্য আবার ১৬ তারিখ পর্যন্ত থাকবে। তো সূর্যও কিন্তু নক্ষত্রগুলো ভালো পাচ্ছে। পুষ্যা নক্ষত্রে থাকছে ২০ তারিখ থেকে একদম আগস্ট মাসের ২ তারিখ পর্যন্ত। ৩ তারিখ থেকে একদম ১৬ তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে থাকবে। আর বুধ রয়েছে সপ্তম ঘরে। সপ্তম ঘরে বুধের অবস্থান, লাল কিতাব বলে পরশ পাথর, ম্যানেজমেন্টের কারক বুধ সপ্তম ঘরে অবস্থান, খুবই ভালো অবস্থান। যেই মুহূর্তে শুক্র নক্ষত্র পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু বুধ নিজের নক্ষত্রে বক্রী অবস্থাতে থাকছে। এবং ২৯শে জুলাই কিন্তু এই বুধ চলে আসবে আবার বক্রী অবস্থায় পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে চলে আসবে। এবং ১১ আগস্ট বুধও কিন্তু আবার মার্গী হয়ে যাবে পুষ্যা নক্ষত্রে। আবার ২১শে আগস্টে আবার নিজের নক্ষত্রে ফিরে চলে আসবে অশ্লেষাতে। ৩০শে আগস্ট পর্যন্ত বুধ কিন্তু সপ্তম ঘরে থাকছে, আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত। খুবই ভালো অবস্থান বুধের অবস্থান। তো সত্যি কথা বলতে বুধের অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থানও খুব ভালো। মঙ্গল রাশি পরিবর্তন করবে জুলাই মাসের ২৮ তারিখে। মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে এই মকর রাশির ভাগ্যের ঘর কন্যা রাশিতে অবস্থান করবে। আর এদিকে কেতু তো জুলাই মাসের ২০ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করলো। কেতু অবস্থান করছে হচ্ছে এবার শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্র নিয়েও তো একটা ভিডিও দিয়েছিলাম। পূর্বা ফাল্গুনী নক্ষত্র বিজয়ের প্রতীক, কেতু অবস্থান করবে। আর এদিকে দুই গুরু মিলে তৈরি করবে শনিকে। শনি হয়ে যাবে আবার কেতুর মতন একটা খুবই পবিত্র গ্রহের একটা চরিত্র ভূমিকা পালন করবে এই সময়কালে। লাল কিতাব ওটাই বলছে যে দুই গুরু যখন অবস্থান করবে তখন শনি তৈরি হয়ে যাবে এবং শনিটার যে চরিত্র হবে সেটা কেতুর মতন পবিত্র হবে। আর অপরদিকে কেতু অষ্টম ঘরে তো ঝান্ডা তুলে বসে রয়েছে, কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র জয়ের প্রতীক।
তো চারিদিক থেকে কিন্তু এখন মকর রাশির যথেষ্ট ভালো সময়, খুবই উন্নতির সময়, পিছিয়ে পড়ার মতন সময় এই সময় না। এবার কারো যদি জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ থাকে, আমি তো বলছি বারবার যে ভালো কোনো জ্যোতিষী পরামর্শ নিতে হবে, তারা অবশ্যই নেবেন, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। গ্রহদের অবস্থান এত সুন্দর, সমস্ত দিক থেকে উন্নতি। আমি কেন, সব জ্যোতিষী একই কথা বলবে, মকর রাশির জন্য ভালো, পারফেক্ট টাইম। যেটা বিগত দিনের যে একটা কষ্ট, সংঘর্ষ যেগুলো দেখেছিল, সেগুলো কিন্তু এখন বর্তমানে সেই জিনিসটা নাই। তবে একটা জিনিস, একটা ঝড় যখন আসে, তুফান যখন আসে, তখন তো সব কিছু ভেঙে চুরে দিয়ে নিয়ে যায়। তো সেই ভাঙা জিনিসকে নিজেকেই তৈরি করতে হবে, নিজের সংঘর্ষ নিজেকেই করতে হবে, পাশে কেউ থাকবে না সবার ক্ষেত্রে। এটা মকর রাশির ক্ষেত্রে হোক বা অন্যান্য রাশির ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, অন্যান্য বন্ধুবান্ধবদের ক্ষেত্রে নিজের সংঘর্ষ নিজেকেই সেই সংঘর্ষে টিকে থাকতে হবে। সংঘর্ষে যদি কাউকে আমি চিন্তা করি যে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না। শুধু দাঁড়াবে কে? সেই পরমেশ্বর, সেই ভগবান, সেই আরাধ্য, সেই দাঁড়াবে, সেই কষ্ট বুঝতে পারবে, সেই মার্গ দেখাবে। আর মকর রাশি হচ্ছে কি কর্মঠ, কর্ম ছাড়া কিছু বুঝে না জীবনে। অতএব মকর রাশি এগিয়ে যাবে, ভালো, আরও ভালো দিন আসছে এরপরে। আগস্ট মাসের 20 তারিখে যখন এই শুক্র আবার রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে যাবে, তখন বুধের সাথে আবার তৈরি হয়ে যাবে জুতি। কিছুদিনের জন্য আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত জুতি তৈরি হয়ে যাবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাবে, রাশির উপর দৃষ্টি থাকবে। খুবই ভালো একটা পরিবর্তন। শুক্রের পরিবর্তন এই মিথুন রাশিতে খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে, সব দিক থেকে সাপোর্ট পাবে। দুই গুরুই, দেবগুরু বৃহস্পতি আর শুক্র, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে। ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্র এই মিথুন রাশিতে। তো ষষ্ঠ ঘরে অবস্থান করে শুক্রের কিন্তু সপ্তম দৃষ্টিটা পড়ছে সেই দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে তো কারক শুক্র, যে সুখ, যে ভোগ বিলাস যেটা দূরে চলে গেছিল, তো সেই জিনিসটা কিন্তু এই মকর রাশির এখন আসতে যাচ্ছে। যে নিজের প্রতি নিজে খরচা করো, যেটা করতে পারেনি এতদিন। যে একটা কিছু কিনতে যাবে, তার জন্য 10 বার চিন্তা, যে কোথায় অর্থ পাবো, কিভাবে হবে, কিভাবে জোগান হবে। হয়তো মনের ইচ্ছা গোপনেই থেকে গেছে যে না, পারলাম না। তো সেই জিনিসগুলো এখন এই গ্রহই কিন্তু সেই ভোগটা করাবে, যে করো। নিজের সুপ্ত বাসনা, মনের ইচ্ছা, এগুলো কিন্তু পূরণ হবে এই সময়কালে। কারণ শুক্র এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে, আবার কেতু কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রেরই নক্ষত্রে। তবে এই সময়কালেও বিশেষভাবে সাবধানে থাকতে হবে। কারণ এই 26 তারিখ থেকে যখনই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে শুক্রদেবের ষষ্ঠ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে, তো মৃগশিরা নক্ষত্র সম্পর্কে তো বিশেষ আলোচনা করেছি, একদম এই জুলাই মাসের শেষ পর্যন্ত থাকবে। তো এই কয়েকদিন বিশেষ করে সাবধান থাকতে হবে। সেটা হচ্ছে কাউকে বিশেষ বিশ্বাস করা যাবে না, বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে গতি থাকবে অবশ্যই, কারণ একটা হরিণ দুরন্ত গতিবেগে ছুটে, এবং ষষ্ঠ ঘরটা হচ্ছে কি কম্পিটিশনের ঘর, শত্রুদের ঘর। তার মাঝখান থেকে এই মকর রাশি কিন্তু যথেষ্ট বেরিয়ে যাবে। নিজের চিন্তা, নিজের জ্ঞান, নিজের দার্শনিক চিন্তাভাব, এই সমস্ত কিছুর দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে, যে কীভাবে বেরোতে হবে সেটাও কিন্তু পারবে। এবং তার জন্য প্রকৃতি যথেষ্ট সাহায্য করবে, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি এই স্থানে অবস্থান করে দেবগুরুর দৃষ্টিই থাকছে নিজের মূল ত্রিকোণ রাশিতে, যেটা হচ্ছে ধনু রাশি, দ্বাদশ ঘর। অতএব এই জায়গাটাতে কিন্তু বিশেষ গতিবেগ থাকবে কর্মক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে, পরিবর্তন। হরিণ হচ্ছে কি বনে যথেষ্ট শোভা পায়, প্রাকৃতিক একটা আকর্ষণ। তো সেরকম কিন্তু আকর্ষণও তৈরি হবে, নিজের কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসবে। এবং এইখানটায় এটা তো কম্পিটিশনের ঘর। আর শুক্র হচ্ছে কি এই মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ ঘর, আর পঞ্চম ঘরটা হচ্ছে সাধারণ ঘর। তো কম্পিটিশনে, প্রত্যেক দিনের যে কম্পিটিশন, রেগুলার যেটা সংঘর্ষ করতে হয় আমাদের জীবিকা নির্বাহের জন্য, সেই জায়গাতে যথেষ্ট ভালো একটা পজিশন থাকবে এই সময়কালে এই মৃগশিরা নক্ষত্রে। তবে মৃগশিরা নক্ষত্রে আমি এর আগে বহুবার বলেছি যে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকে। তো নিজের লোক বা বাইরের লোককে বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। শনি বক্রি হয়ে রয়েছে ডকুমেন্টেন্সির ঘরে, অতএব কাগজপত্র হিসাবের দিকে নেগলেন্সি করা যাবে না, এবং চট করে কিন্তু কারোর দায়িত্ব নেওয়া যাবে না, বিশ্বাস করা যাবে না। এরপরে আগস্ট মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে শুক্রদেব। তো আদ্রা নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতিও থাকছে।
তো দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হয়ে গেল আদ্রা নক্ষত্রে 11 তারিখ পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কারবারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা প্রতিভা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বৈদেশিক অর্থ এই সময়কালে উপার্জনের একটা ভালো সুযোগ থাকছে এই সময়কালে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ, যারা মিডিয়াতে অ্যাক্টিভ, তারপরে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যথেষ্ট ভালো সময়। 2 গুরুই কিন্তু আদ্রা নক্ষত্র অবস্থান করছে। আদ্রা নক্ষত্র এটা রাহুর নক্ষত্র। আদ্রা নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে চোখের জল, চোখের জল কখন আসে? দুঃখে আসে, আনন্দে আসে, এবং চোখের জলের যে ড্রপটা সেটা হীরার সাথে তুলনা করা হয়েছে। তো হীরা কোথায় থাকে? কয়লার খনিতে খুঁড়তে খুঁড়তে তারপরে তো হীরার সন্ধান পাওয়া যায়। তো সেরকম যথেষ্ট ভালো একটা জীবনে সাকসেস পেতে যাচ্ছে এই মকর রাশি এই সময়কালে। এই সময়কালে মকর রাশি বিশ্লেষণ করার একটা যে ক্ষমতা, অনুসন্ধানের যে একটা ক্ষমতা, এগুলো তো থাকবেই, তার সাথে আবার আবেগপ্রবণ হবে এবং আত্মবিশ্বাসীও হবে। নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা থাকবে এই সময়কালে। গবেষণা, প্রযুক্তি, মনোবিজ্ঞান, গোয়েন্দার কাজ, সাংবাদিকতা, চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত থাকছেন তারা বিশেষ সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে মকর রাশির। আদ্রা নক্ষত্র অবস্থান করছে 2 গুরু, এবং 2 গুরুর জ্যোতির প্রভাব একটা তো প্রভাব থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টিটা সেটা কিন্তু পড়ছে রাহুর উপরে, যে রাহু 2য় ঘরে অবস্থান করছে। আবার রাহু কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এই নক্ষত্রে শুক্রের অবস্থান মানে আর্থিক দিক বিশেষভাবে প্রভাবিত হওয়া। সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে। বিশেষ উন্নতির যোগ রয়েছে এই নক্ষত্রে থাকাকালীন। যারা দামি দামি পোশাক পরিচ্ছেদ, ব্র্যান্ডেড কোনো জিনিসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা জুয়েলারির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড পোশাক, দামি দামি গার্মেন্ট, রেডিমেড পোশাকের সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালে আবার বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। অনিদ্রা, মাইগ্রেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান। এরপরে আগস্ট মাসের 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে এই শুক্রদেব। এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করে ফেলবে, নিজের নক্ষত্রে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালেও বিশেষ উন্নতির যোগ রয়েছে, লক্ষ্য ভেদ করতে পারবে। তবে যে কোনো কর্ম করতে গেলে একাগ্রতা, ধৈর্য, শালীনতা এইগুলো জিনিস নিয়ে আসতে হবে। কারণ পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। পুনর্বসু নক্ষত্রের অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অধিপতি দেবতা হচ্ছে অদিতিমা। অদিতিমা হচ্ছে সূর্যদেবের মাতা। আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ কখন লক্ষ্যভেদ করবে? যখন একাগ্রতা, শালীনতা, ভদ্রতা, ধীর মস্তিষ্ক, ঠান্ডা মাথায় কাজ করা, তখনই তো একটা লক্ষ্যে যাওয়া যাবে। সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে 2 গুরুর অবস্থান একই নক্ষত্রে হতে যাচ্ছে, তাহলে কর্মক্ষেত্রের যে লক্ষ্যভেদ সেই জিনিসটা হবে। অপরদিকে কেতু অষ্টম ঘরে অবস্থান করছে এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতু হচ্ছে জয়ের কারক। ধ্বজা, বেদে বলা হয়েছে ধ্বজা, পতাকা, এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র জয়ের চিহ্ন। অতএব খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে। নিজের মনের ইচ্ছা বাসনা এগুলো পূরণ হবে। কর্মের ঘরের অধিপতি শুক্র এই মকর রাশির ক্ষেত্রে। 5ম ঘরের অধিপতি হচ্ছে শুক্র। যারা কম্পিটিশন, কোনো কর্মের চেষ্টা করছেন, বহুদিন ধরে ধরাধরি করছেন, এই সমস্ত কাজগুলো হবে, কর্মলাভ হবে। কিংবা যারা কর্ম করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই কাজগুলো এই সময়কালে হবে। বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। মোট কথা শুক্রদেবের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। সব দিক থেকে উন্নতি। তবে নিজের খাওয়া দাওয়া, ভোগবিলাসিতা এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে অর্থটা ব্যয় করব সেটা নিজের প্রতিই ব্যয় করব। আমি কোনো ব্যভিচার বা অন্যায় পথে সেই অর্থ আমি ব্যয় করব না, তাহলে কিন্তু আবার খারাপ ফলও পাওয়া যাবে। কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, রাশির অধিপতি বক্রী অবস্থায় রয়েছে, এবং তার দৃষ্টি কিন্তু থাকছে ধর্মের ঘরে 7ম দৃষ্টি, এবং 10ম দৃষ্টিটা থাকছে কিন্তু সেই দ্বাদশ ঘর ধনুরাশিতেই থাকছে। অতএব যে ব্যয়টা করবে মকর রাশি, সেই ব্যয়টাকে নিয়েও কিন্তু চিন্তার ব্যাপার থাকছে যে ব্যভিচার আমি থাকলাম, এখন যে পুরাতন দিন সে তো ভুলে গেছি, 7:30 তো শেষ, আনন্দ ফুর্তি চলো, এটা হয় আর কি। নেশা থেকে দূরে থাকতে হবে। মদ মাংস যারা আসক্ত রয়েছেন সেদিক থেকে দূরে থাকতে হবে। ধর্মের প্রতি খরচা করতে হবে, ধর্মের প্রতি সেবা দিতে হবে। তাহলে সব দিক থেকে উন্নতির একটা ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির, চারিদিক থেকে উন্নতি।
এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেব অষ্টমপতি সূর্য, অবশ্যই অর্ঘ্য দেওয়া উচিত। যে কোনো কাজ করার আগে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত, তারপরে গৃহ পরিত্যাগ বাড়ি থেকে বের হওয়া উচিত। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন প্রতি শুক্রবার করে। এবং যেহেতু শনি বক্রী, এখানটাতেও বুঝার ব্যাপার রয়েছে, এখানটাতে কিন্তু অনেক দিক উঠে আসছে। শনি বক্রী, অতএব নতুন কাজ, নিজের পুরাতন কাজ ছেড়ে দিলাম, ভালো অফার পেলাম, নতুন কাজ চলে গেলাম, এটাও কিন্তু করা যাবে না যতক্ষণ পর্যন্ত শনি বক্রী রয়েছে। যাই হোক, শুক্রের এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসতে যাচ্ছে মকর রাশির। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।